আপনি জানেন যে গতকাল মানে 26শে মার্চ বিএনপির নাম নিয়েও বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে জামাতের দ্বিতীয় প্রধান নেতা বলেছেন, বিএনপি যখন দেশ শাসন করেছেন 12 থেকে 13 জন স্বাধীনতা বিরোধীকে প্রেসিডেন্ট বানানো হয়েছে, মন্ত্রী এমপি বানানো হয়েছে। জামায়াতের কার্ড নিয়ে খেললে শেখ হাসিনার মতো নির্মমভাবে বিদায় নিতে হবে তিনি হুঁশিয়ার করে দিয়েছেন। আপনার কাছে একটু জানতে চাইব যে পাশে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি, আপনারা জামায়াতের প্রতি এই অবস্থানটা আপনাদের কাছে কি মনে হয়? আপনার কাছে কি মনে হয়? উনি যা বলেছেন ঠিকই তো বলেছেন, তাই না? থেকে বলেছেন, এবং এটা ওনার পার্টির স্ট্যান্ড কিনা সেটা আমি নিশ্চিত নই। কারণ যখন জামাতের নেতারা অনেকেই যখন আমার সাথে টকশোতে অংশ নেন, তখন তাদের মধ্যে এই ধরনের স্পিরিট বা বক্তব্য আমি শুনি না সাধারণত। বরং সেখানে তারা অনেকবারই ঐক্যের কথা বলেন। মানে ঐক্যটা হচ্ছে যে আমরা তো একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই ছিলাম, তাই না? মানে আওয়ামী লীগ ব্যতীত আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলার সকল শ্রেণী পেশা রাজনৈতিক দলের মানুষ, ডান বলেন বাম বলেন, ধর্মীয় মানে ধর্মাবলম্বী রাজনৈতিক দলগুলো হোয়াটএভার, মানে অর্থাৎ আমি ইসলামিস্ট ফোর্সেসদের কথা বলছি, তো সবাই তো অংশ নিয়েছেন, এতে তো কোনো সন্দেহ নেই। তো মানে যেটার মানে দলীয় ফোরামের বাইরে যে আলোচনাগুলো হয় সেখানে আমরা যেটা শুনি যে আমাদের চূড়ান্ত বিজয় অর্জন না হবে। চূড়ান্ত বিজয় বলতে আওয়ামী লীগের পতন করতে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, একটা অন্তর্বর্তীকালীন সরকার মানে এখন দায়িত্ব নিয়েছে, এটাই কিন্তু চূড়ান্ত বিজয় না। শেখ হাসিনার যে অপশাসনটা ছিল, গণতন্ত্রের বিরুদ্ধে তার যে কাজগুলো ছিল, নির্বাচন ব্যবস্থার বিরুদ্ধে তার যে কাজগুলো ছিল, অর্থাৎ একটা টোটাল একটা ফ্যাসিবাদী কাঠামো তিনি তৈরি করেছিলেন। সেই কাঠামোটাকে ভেঙে বাংলাদেশ রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রূপান্তরের দিকে নিয়ে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে মানে বড় চ্যালেঞ্জ সকল রাজনৈতিক দল বা মানে আপনার 5ই আগস্টে বিপ্লবী বিজয়ী দলগুলোর এটি মানে আপনার লক্ষ্য থাকা উচিত। সুতরাং সেক্ষেত্রে যারা একত্রে আন্দোলন করেছি, পাশাপাশি থেকে আন্দোলন করেছি, তাদের মধ্য থেকে মানে আপনার কোনো দলকেই আপনার মানে ছোট করে অথবা আঘাত করে টিপ্পনী কেটে কথা বলাটা ঠিক না। এটা আমার দলের পক্ষ থেকেও ঠিক না, অন্য দলের কাছ থেকেও যদি আসে সেটা অপ্রত্যাশিত বলে আমি মনে করি। ডক্টর রিপন, আপনার কাছে কি মনে হয় না যে এই বিষয়টার আসলে একটা ফয়সালা করা প্রয়োজন? কারণ মানে আপনি যেটাকে টিপ্পনী কাটা বলছেন সেটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক আদর্শের জায়গায় যে একটা বড় দুইটা প্রশ্ন, সেই প্রশ্নটাতে আপনারা বারবার মুখোমুখি হচ্ছেন বিএনপি এবং জামাতে ইসলামী। সেই জায়গাটা থেকে একটু আপনাদের একটু পরিষ্কার করার দরকার না একটা অবস্থান? আর আপনি বললেন যে শেখ হাসিনার ফেসিবাদী কাঠামোকে ভেঙে দেওয়ার জন্য বা আর যাতে এটা না হতে পারে সেই জন্যই হচ্ছে এই জুলাই অগাস্টের স্পিরিট, এই আন্দোলন, এই আত্মত্যাগ। কিন্তু আপনারা তো অ্যাবসলিউটলি শেখ হাসিনার স্পিরিটের মধ্যে আছেন বলে মনে হয় অনেক ক্ষেত্রে। আমি উদাহরণ দিতে পারি রিপোর্ট ভাই, আপনি যদি আমাকে ক্ষমা করেন, যে ধরেন চাঁদাবাজির দিক দিয়ে কে কোথায় থাকবে, কে কোথায় কি করবে, এটা দিক দিয়ে সংস্কারের প্রশ্ন, সংস্কারের কথা শুনলেই আপনাদের খারাপ লাগে। কিন্তু সংস্কার খারাপ কি? সংস্কার করলে আপনাদের কি অসুবিধা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আপনার চমৎকার কথা বলেছেন। আপনি যদি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে যখন কোনো রাজনৈতিক দলই সংস্কারের কথা বলছিল না, তাই না? মানে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আপনি গত 2, 3, 4 বছরে সংস্কার হওয়া উচিত, এই ক্ষেত্রে সংস্কার হওয়া উচিত, ও ক্ষেত্রে সংস্কার হওয়া উচিত, নিশ্চয়ই আপনি সেটা শোনেননি। এবং আপনি নিশ্চয়ই মানে খেয়াল করে থাকবেন আমার নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগের বছরে তিনি কিন্তু একটা মানে প্যাকেজ অফ রিফর্ম তিনি ঘোষণা করেছিলেন, তাই না? তাহলে এই যে মানে প্রধানমন্ত্রী, আমি যদি একটু উদাহরণ হিসেবে বলি, প্রধানমন্ত্রী তো বর্তমান ব্যবস্থায় মানে অর্থাৎ একেবারেই লাস্ট ইমিডিয়েট পাস্ট আপনার গভর্নমেন্ট পর্যন্ত প্রধানমন্ত্রীর হাতে তো অ্যাবসলিউট পাওয়ার ছিল, তাই না? শি এনজয়েড অ্যাবসলিউট অথরিটি, তাই না? তো এখন এই ধরনের অবস্থায় থেকে কোন প্রধানমন্ত্রী চাইবেন, কোন রাজনৈতিক নেতা চাবেন যে তার ক্ষমতা অন্য কেউ শেয়ার করুক অথবা তার ক্ষমতার আসুক, ভারসাম্য আসুক? একথা তো বেগম খালেদা জিয়া সে 2016-17 সাল থেকে বলা, কারণ তিনি বিরোধী দলে ছিলেন তখন, সেজন্য না। রাইট, না এটা আপনি বলতে পারেন, বাট ইট ইজ আওয়ার কমিটমেন্ট। এটা তো আমাদের যে মানে রিফর্ম প্রপোজালস, আমাদের রিফর্ম প্রপোজালস এর মধ্যে তো আমরা এই কথাগুলো আমরা তুলেছি। প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ভারসাম্য থাকবে, তারপর আপনার মানে পার্লামেন্টে আপনার মানে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য আপনার দ্বিকক্ষ পার্লামেন্ট থাকবে। যদিও ব্যক্তিগতভাবে আমি দ্বিকক্ষ মানে উচ্চকক্ষ নিম্নকক্ষ পার্লামেন্টের ব্যাপারে মানে ব্যক্তিগত, আমি তো দলের মধ্যে একটা মানুষ, তাই না? তো সুতরাং আমার নিজেরও তো মানে পছন্দ অপছন্দ থাকতে পারে। তো আমার পছন্দটা হয়তো যারা পছন্দ আমরা করি বা না করি তাদের মধ্যে হয়তো আমি সংখ্যা লঘিষ্ঠ হয়তো, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনার মানে উচ্চ কক্ষের ধারণার সাথে একমত নই। কারণ পৃথিবীতে আমার দেখা
অনেক উন্নত দেশে আপনার যারা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ নিয়ে আছেন, ইভেন আপনি যেই দেশটিতে বসে আপনি অনুষ্ঠান পরিচালনা করছেন সেখানে আপনি দেখবেন ওখানে সিনেট এবং কংগ্রেসের মধ্যে বিরোধ, এবং এই ধরনের বিরোধের মধ্য থেকে, তাই না, ওখানে আপনার রেভিনিউ বাজেট কিভাবে হ্যাম্পার করে, মানুষের বেতন হয় না, নানা ধরনের কিন্তু জটিলতা, মানে অনেক সময় মানে আপনার গভর্নমেন্টই আটকে যায় এরকম একটা অবস্থা থাকে। ইভেন আমরা মানে যুক্তরাজ্য এই অবস্থা দেখেছি, তাই এইগুলো খুব উন্নত ডেমোক্রেসিতে যেখানে এই ধরনের অচলাবস্থা মাঝে মধ্যেই তৈরি হয়, সেক্ষেত্রে বাংলাদেশের মতো দেশে যেখানে আমরা ডেমোক্রেসিটাই প্রপারলি প্র্যাকটিস করি নাই, বা মানে সময় গণতন্ত্রের নামে ক্ষমতা আসার পরও মানে আপনার সেই যদি আপনি 72-73 সালের কথা যদি বলেন, ফার্স্ট যখন আপনার সংবিধান তৈরি হলো, সেই সংবিধান অধীনে যে নির্বাচনটা হলো সেখানে তো গণতন্ত্রের আকাঙ্ক্ষার কথাই আপনার উচ্চারিত হয়েছিল। তারপর আমরা কি দেখি না যে সেখানে একটা গণতান্ত্রিক ভাবে একটা নির্বাচিত সরকার বা গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতিশীল একটি সরকার কিভাবে আপনার মানে ফ্যাসিবাদী চরিত্র গ্রহণ করে, কিভাবে একদলের ব্যবস্থা যায়। সুতরাং আমাদের গণতন্ত্রের চর্চাটা কিন্তু নিরবিচ্ছিন্ন না, এক। তারপর আমরা গণতন্ত্রের চর্চার ব্যাপারে আমরা যে খুবই আপনার মানে কি বলে মানে শ্রদ্ধাশীল, সেটাও কিন্তু আমাদের পাস্ট অ্যাক্টিভিটিতে মনে হয় না, তাই না? রিপন ভাই, এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো সন্দেহ নাই। আশরাফ ভাই গুরুজন, উনি নিশ্চয়ই আরো ভালোভাবে বিশ্লেষণ করতে পারবেন। কিন্তু বিএনপি যখন 31 দফার কথা বলেছে, সেই 31 দফাতে কিন্তু আমরা সবাই, আমি যদি বলি আমি ব্যক্তিগতভাবে চমৎকৃত হয়েছিলাম। আমার কাছে মনে হয়েছিল যে এই প্রথম একটা বড় রাজনৈতিক দল অনেকগুলি সংস্কারের বিষয় নিয়ে মাথায় নিয়ে আসছে। কিন্তু এখন যখন বিএনপির ক্ষমতায় যাওয়াটা প্রায় নিশ্চিত বা ক্ষমতার কাছাকাছি তারা নিজেদেরকে দেখতে পাচ্ছে, তখন সংস্কার দেখলে তারা ভয় পাচ্ছে কিনা। বিশেষ করে আপনি দেখেন প্রধানমন্ত্রীর মেয়াদ প্রসঙ্গে আপনারা কথা বলছেন যে না, প্রধানমন্ত্রীর মেয়াদ আপনারা এই 2 বছরেরটা আপনি মানবেন না, এর মধ্যে থেকে অনেক ইফস এন্ড বাটস আপনারা আমি আপনাকে যদি এইভাবে বলি, আমাদের দেশে এখন বর্তমানে প্রধানমন্ত্রী বা পার্লামেন্টের মেয়াদ 5 বছর, তাই না? তো আপনার এটাকে 4 বছরের কথা বলা হয়েছে। আমরা যেটা মনে করি 5 বছরটাকে আমরা যৌক্তিক মনে করি, যে একটা নির্বাচন আয়োজন করতে মানে মোর দেন $1 বিলিয়ন খরচ যায়, তাই না? অনেক টাকা খরচ যায় কিন্তু, এবং সেই খরচের বিনিময়ে যে আপনার আউটপুটটা আসে, যে জাতীয় লোকেরা আপনার পার্লামেন্টে আসেন, তাই না, যে জাতীয় লোকেরা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন, সেটা তো খুব আশাপ্রদ না। তো সুতরাং কিছু ব্যক্তিকে আপনার মানে এমপি করার জন্য, মন্ত্রী করার জন্য আপনার একটা টার্মের 1 বছর কমিয়ে দেওয়া মানে হচ্ছে ব্যয়টা 1 বছর আগে মানে বাড়িয়ে দেওয়া।